খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সৃষ্ট উত্তেজনা ও সহিংসতার পর জেলা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলমান রয়েছে। তবে সংগঠনটির পক্ষ থেকে গতকাল খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হয়। আজ সড়কে সীমিত আকারে যানবাহন চলাচল করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন কাজ করছে। পার্বত্য অঞ্চলে নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত 144 ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব এবং প্রশাসন যখন মনে করবে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক তখন এটা প্রশাসন তুলে নিবে। আমরা তাদের সাথে সম্পূর্ণ সমন্বয় থাকবে আমাদের। সর্বোপরি এই পুরো ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র। এই জন্য বলবো যে আমরা সকলে একসাথে কাজ করতে হবে যাতে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল থাকে এবং আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। জুলাই সনদের আইনি ভিত্তি আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফেনী ওয়েলফেয়ার সোসাইটির প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদের আলোকে নির্বাচন আয়োজন হলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে, দুর্নীতি ও একচেটিয়া তন্ত্রের অবসান ঘটবে, গণতন্ত্র হবে টেকসই। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলেন, দমন পীড়নের পরও জনগণের ভালোবাসা দলটি আজও টিকে আছে এবং আগামী দিনে রাজনীতিতে প্রধান শক্তি হয়ে উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে সেই নির্বাচনে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করার জন্য জামাত ইসলামী সর্বাত্মকভাবে প্রস্তুত। আলহামদুলিল্লাহ। কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ বলেছেন, জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নই হবে প্রধান অঙ্গীকার। সকালে কালিয়াকৈরের শফিপুরে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, জনগণ পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের ধারা নিশ্চিত করতেই তিনি কাজ করবেন। এ কে আজাদ আরও বলেন, এলাকার অবহেলিত জনগণের শ্রমিকের বেতন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও শিল্পোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে স্বাস্থ্য খাতে কি কি কাজ করবে তার বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। যারা দেশীয় এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নলছিটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শিউলি পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডক্টর এস এম খালিদ মাহমুদ শাকিল। বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে বগুড়ার কাহালু উপজেলা মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, স্থানীয় রাহুলের লিজ নেওয়ার পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় অজ্ঞাতনামা 7-8 জনের দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় রাহুল ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বেলা 12টায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর অফিসে এই অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আক্তারুজ্জামান। দুদক জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলার 15টি ইউনিয়নের মধ্যে 11টিতে বিভিন্ন প্রকল্পে অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিশেষ করে টি আর কাবিখা ও কবরস্থান উন্নয়ন প্রকল্পে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলে। এছাড়া এলজিইডির অর্থায়নে সদর উপজেলার এক পুলিশ কর্মকর্তার বাড়ির সামনে প্রায় 32 লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, যা জনস্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করছে দুদক। বিশেষ করে যে একজন ওসির বাড়ির সামনে, একটি বিলাসবহুল বাড়ির সামনে যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে শুধুমাত্র তার বাড়ির যাতায়াতের সুবিধার্থে, রাষ্ট্রীয় অর্থ
জনসাধারণের অর্থ এভাবে তছরূপ করার কোনো আইন ও বিধি আছে কি না এটা আমরা খতিয়ে দেখে এই বিষয়ে আমরা পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য মাননীয় কমিশনে দাখিল করব। দ্বিতীয়ত হচ্ছে যে উন্নয়ন যে বরাদ্দগুলো আছে, যেখানে একজন সরকারি কর্মচারী তার স্ত্রী এই প্রকল্পগুলোর দায়িত্বে থাকবে, তার প্রতিষ্ঠান এই কাজগুলো করবে, এটা আইনসম্মত হয়েছে কিনা এটাও আমরা পদক্ষেপ গ্রহণ করব। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশব্যাপী যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে, ঠিক সেভাবে আগামী নির্বাচনও অনুষ্ঠিত হবে উৎসবমুখর। চট্টগ্রামে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এমন কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। দুর্গাপূজা শুরু থেকে সরকারের পক্ষ থেকে চট্টগ্রামে অবস্থান করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। এ সময় প্রতিদিন তিনি মহানগর সহ বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। দুপুরে নগরীর JM সেন হল প্রাঙ্গণে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি আয়োজিত মণ্ডপে যান উপদেষ্টা। এ সময় তার সাথে ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপ করেন উপদেষ্টা। বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, সেখানেও দেখেছি মানুষের মধ্যে উচ্ছ্বাস, মানুষের একটা ঐক্যতান সৃষ্টি হয়েছে এবং সেটা নিয়ে আমরা আগামী দিনে একটা শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন আমাদের দেশে অনুষ্ঠিত হবে। সিলেটের জৈনপুরে এবারই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে কুমারী পূজা। হাজারো ভক্ত দর্শনার্থীর সমাগমে মুখরিত ছিল পূজা মণ্ডপ। সকালে বিশেষ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় কুমারী পূজা। 9 থেকে 12 বছর বয়সী কন্যা শিশুকে দেবী রূপে বসানো হয় পূজা মণ্ডপে। ভক্তরা তাকে দেবী দুর্গার প্রতীক মনে করে প্রণাম ও আরাধনা করেন। পূজা মণ্ডপ জুড়ে ছিল আনন্দ উচ্ছ্বাস, ঢাকের বাদ্য আর দেবীর বন্দনা। অষ্টমী পূজা উপলক্ষে মণ্ডপে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। জৈনপুরে প্রথমবার এই আয়োজন করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। দেখার ভাগ্য আসলে খুব একটা হয় নাই, এমন এক পরিস্থিতি, মানে সাথে লোকজন সব হারিয়ে যাচ্ছে। পূজা দেখবো কিভাবে, এই দৌড়াদৌড়ির মাঝে তারপরে এক পলক দেখলাম আর অনেক লোকজন আসছে, ভালো লাগছে। মায়ের কাছে প্রার্থনা করলাম যে পরবর্তী বছর যেন আবার দেখতে পারি, মা যেন আমাদের মঙ্গল মতো রাখে, ভালো কিছু করে। শেষ মুহূর্তে আমি মাকে দর্শন করতে পারছি, আমার খুবই ভালো লাগছে। মানে এরকম পূজা যদি প্রতি বছর এখানে উদযাপিত হয়, আমরা সবাই আসলে দেখার সুযোগ করে দিলে আমরা সবাই অনুপ্রাণিত হব। আরো কুমারী পূজা দেখতে এসেছি, মায়ের পুজো করেছি এবং সবাই যে বিষয়টি বলছে যে সবসময়ের মতো শান্তি কামনা করছি সবাই এবারের দুর্গাপূজা। এখানে আমাদের প্রজেক্টরও সেট করা হয়েছে যাতে ওইখানে জায়গা না হলে সবাই এখানে এসে দেখতে পারে সুন্দর করে। প্রতিস্তরের প্রশাসন আমাদের এখানে ছিল, সবের সহযোগিতা আমাদের অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে, প্রাণবন্ত হয়েছে। আমি আশা করি আগামীতে এই ধরনের অনুষ্ঠান করা আমাদের আগ্রহ জাগবে এবং চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে দুর্গাপূজার খবর জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি, আপনি জানেন যে আজ দুর্গাপূজার মহাষ্টমী, দুর্গাপূজার অষ্টম দিনকে মহাষ্টমী বলে থাকে। এই দিন দেবী দুর্গার ভক্তরা দেবী দুর্গার শক্তির পূজা অর্চনা করে থাকে। এই দিন সকালবেলা স্নান, চণ্ডীপাঠ, আরতি সহ বিভিন্ন কার্যক্রম করে থাকে। আর এই দিনের বিশেষ একটি আকর্ষণ হচ্ছে কুমারী পূজা, অর্থাৎ কুমারী অঞ্জলি, এটি করে থাকেন ভক্তরা। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দুর্গাপুর এলাকায়। এবছর এই কালিয়াকৈর উপজেলায় 139টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তার ধারাবাহিকতায় এই যে দুর্গাপুর, সেই দুর্গাপুরে আমরা রয়েছি। এখানকার যে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা সেটি যদি আপনাদের একটু দেখায় দর্শক। এই মুহূর্তের যে প্রেক্ষাপট, সকালবেলা কিন্তু এখানে পূজা অনুষ্ঠিত হয়েছে। সেই পূজা অনুষ্ঠিত হওয়ার পর ভক্তরা কিন্তু ইতিমধ্যে, এবং বিকেলবেলার যে অংশটি, সেই বিকেলবেলার পূজা একটু পরে শুরু হবে। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে এসে এবং প্রতিটি পূজা মণ্ডপে যাচ্ছে এবং তাদেরকে আর্থিক এবং যে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকে লক্ষ্য রেখে তারা কাজ করে যাচ্ছে। আমি যদি এই মুহূর্তে এই পূজা কমিটির একজন লোকের সাথে একটু কথা বলি, যদি জানতে চাই আসলে আপনাদের পূজার এবারের যে আয়োজন এবং নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা যদি একটু জানাতেন। ধন্যবাদ, সবাইকে শারদীয় শুভেচ্ছা। মায়ের আগমনীতে আমরা সবসময় সুখে শান্তির প্রত্যাশা, এবং একা না, সবাইকে নিয়ে, সব ধর্মের মানুষকে নিয়ে আমরা সুখে শান্তির প্রত্যাশা করি। এখানে আমাদের মানে নিরাপত্তা ব্যবস্থার কোনো রকম সমস্যা নাই আমাদের। এছাড়াও সরকারের বিভিন্ন স্তর থেকে আমাদের এখানে আনসার, বিডিপি, পুলিশ সদস্য এখানে নিয়োজিত আছে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিনিয়ত সারাদিনে 5-6টা টিম আমাদের এখানে মনিটরিং করতেছে।
ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলেও এই পূজা মণ্ডপগুলো যে কালিয়াকৈরে রয়েছে সেগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ কিন্তু টহল দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু যৌথ বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু টহল দিচ্ছেন যাতে কোথাও কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে কিন্তু তারা লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি বিভিন্ন রাজনীতিবিদের এই পূজা মণ্ডপে আসছেন, বিশেষ করে যারা বিএনপির রাজনীতিবিদ রয়েছেন এবং অন্যান্য দলের রাজনীতিবিদ রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছেন এবং আর্থিক সহযোগিতা করছেন। আমি এই মুহূর্তে আমার এখানে এসে একজন রাজনীতিবিদের সাথে দেখা হয়েছে। তিনি হচ্ছেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং গাজীপুর 1 আসনে যিনি এবছর মনোনয়ন প্রত্যাশী। তার কাছ থেকে জানবো আসলে তিনি এখানে কেন এসেছেন এবং এই পূজা মণ্ডপে কী ধরনের সহযোগিতা করছেন। আমরা সার্বিকভাবে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, পারস্পরিক সহাবস্থানে বিশ্বাসী। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় সারা বাংলাদেশের প্রতিটি পূজা মণ্ডপে আমরা গ্রুপ ভাগ করে পরিদর্শন করছি এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে যেখানে কোনো প্রকার বিশৃঙ্খলা বা তাদের কোনো সমস্যা আছে কিনা, সুবিধা অসুবিধে কি, আমরা কি সহযোগিতা করতে পারি, এ সকল বিষয় নিয়ে। জি ধন্যবাদ। আপনি শুনছিলেন যে একজন রাজনীতিবিদ যিনি ইতিমধ্যেই কালিয়াকৈরের প্রতিটি অঞ্চল চষে বেড়াচ্ছেন এবং প্রতিটি পূজা মণ্ডপে তিনি গিয়েছেন এবং বিভিন্ন সহযোগিতাও করেছেন। আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এবারে যে কালিয়াকৈরের পুজো রয়েছে সেগুলো নির্বিঘ্ন করতে কিন্তু তাদের বিশেষ টহল টিমও রয়েছে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেজন্য কিন্তু কালিয়াকৈর থানা পুলিশের বিশেষ টহল টিম গঠন করেছে। আমার উপজেলা প্রশাসন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে কাউসার আহমেদ, তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে তারা সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তারা সম্পূর্ণ সহযোগিতা করছে এবং কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু লক্ষ্য রেখেই তারা কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে এবারের দুর্গাপুজোর উৎসব অন্যান্য বছরের চাইতে একটু বেশি নিরাপত্তা এবং একটু বেশি উৎসবমুখর হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের কালিয়াকৈর থেকে দুর্গাপূজার সর্বশেষ। শিশির, আপনাকে ধন্যবাদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন তারা। দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলার পুইছড়ি, শেখেরডিল, চাম্বল ও শিলকুপ ইউনিয়নের পূজা মণ্ডপগুলোতে যান। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়াও নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন তারা। সুনামগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান। সোমবার মহাসপ্তমী উৎসবে বর্ণিল আলোকসজ্জা, বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজা মণ্ডপের সভাপতিদের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরিদর্শন শেষে মোহাম্মদ জিয়াউল হাসান বলেন, এবার প্রশিক্ষিত আনসার সদস্যদের পূজা উৎসবের নিরাপত্তা বিধান নিশ্চিত করা হয়েছে। আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয় অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন, যার জন্য এবার সবচেয়ে বেশি প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্যদের দিয়ে এই পূজা উৎসবের নিরাপত্তা বিধান নিশ্চিত করা হচ্ছে। সকল ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, বিজিবি ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন সদস্যরা, স্ট্রাইকিং ফোর্স সদস্যরা থাকবে। পাশাপাশি আমাদের আনসার ভিডিপি সদস্য যারা পূজা মণ্ডপের স্ট্যাটিক ফোর্স আসবে তারাও নিরাপত্তা বলয়টা দেখবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সৃষ্টিকর্তার ইচ্ছায় এই পূজা উৎসব অন্তত সনাতন ধর্মাবলম্বী অত্যন্ত আনন্দঘন মুহূর্তে শেষ করতে পারবেন। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পূজা মন্দির পরিদর্শন করেছেন 25 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। আজ তিনি আখাউড়া উপজেলার কেন্দ্রীয় মন্দির পৌর শহরের রাধা মাধব আখড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে 25 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি 3টি বেস ক্যাম্পের মাধ্যমে 38টি পূজা মণ্ডপ সার্বক্ষণিক টহল এবং প্রহরা দিচ্ছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। দিনাজপুরের ফুলবাড়ি 29 বিজিবি কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির রিজিয়ন কমান্ডার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। দেশব্যাপী পূজা মণ্ডপগুলো নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বিজিবি। পূজা মণ্ডপ পরিদর্শন করেন রংপুর বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM জাহিদুর রহমান। তিনি বলেন, এই উপজেলায় 12 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বরিশালে কুমারী পূজার মধ্য দিয়ে চলছে দুর্গাপূজার মহা অষ্টমী। সকালে দেবী দুর্গার চরণে ফুল ও বেল পাতা দিয়ে বরণ করে। মহা অষ্টমীর এই দিনে নগরের সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত দুপুর 12:30টায় হয় কুমারী পূজা। কুমারী রূপে পূজা দেয়া হয় গৌরনদী গার্লস বিশ্ববিদ্যালয়ের 9 বছর বয়সী 3য় শ্রেণীর শিক্ষার্থী কাল সন্ধবা দেবীকে। বিহিত পূজার মধ্য দিয়ে মহা অষ্টমী পূজা শুরু হয়।
দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে দুর্গাপূজার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে আজ অষ্টমী ও কুমারী পূজার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, যেমনটা জানাতে চাই, আসলে জানেন যে সারা দেশের না একযোগে কিন্তু আজ মহা অষ্টমী চলছে। বরিশালে সকল মণ্ডপে কিন্তু এই অষ্টমী উপলক্ষে দেবী দুর্গার কাছে আরাধনা করছে ভক্তরা এবং ঘুরছে বিভিন্ন মন্দির মণ্ডপ পরিদর্শন করছে। তবে সকাল থেকে দুপুর থেকে কিন্তু সন্ধ্যা নাগাদই আসলে পূজার যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু শুরু হয়। মণ্ডপে মণ্ডপে পুরোহিতগণ যে পূজার যে আনুষ্ঠানিকতা বা পূজার যে বিভিন্ন কার্যক্রম থাকে সেগুলো কিন্তু শুরু করে সন্ধ্যা থেকেই। আর আজ মহা অষ্টমীতে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে বা হিন্দু সম্প্রদায় তারা বিশ্বাস করে আজ দেবী দুর্গার কাছে তাদের যাওয়া বিভিন্ন বিষয়ে তারা প্রার্থনা করে সরস্বতীর কাছে, গণেশ, মানে ইন্ডিভিজুয়ালি সবার কাছে এই দিনটা বিশেষ করে চেয়ে থাকে এবং তারা পায়। সব মিলিয়ে বরিশাল কিন্তু উৎসব মুখর পরিবেশই দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল জেলায় 640টি এবং বরিশাল মহানগরীতে 47টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। তবে এই 5 দিন ব্যাপী পূজার আজ মহা অষ্টমী চলছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো আসলে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা অথবা কোনো পুজোকেন্দ্রিক কোনো অভিযোগ কিন্তু আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। ভক্তরা আসছে মণ্ডপে, তারা মায়ের কাছে বিভিন্ন আরাধনা, বিভিন্ন জিনিস পরিবার নিয়ে আসছে, ঘুরছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের প্রাণকেন্দ্র শঙ্কর মঠের যে মন্দিরটা রয়েছে পূজা মণ্ডপ, সেখানটা রয়েছি। একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু দুপুর 12:30 বরিশালের সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ দেবের যে মন্দিরটা রয়েছে সেখানে কিন্তু কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে এবং পূজার যে আনুষ্ঠানিকতা সেটা আজ অষ্টমী চলছে। কয়েকজন ভক্ত রয়েছে এখানে, একটু কথা বলে জানতে চাইবো যে বছর আসলে দেবী দুর্গার কাছে আপনাদের প্রার্থনা কি থাকছে, কি প্রত্যাশা করছেন এই পূজার মধ্য দিয়ে। নমস্কার, শ্রী শ্রী শঙ্কর মঠের পক্ষ থেকে দেশবাসীকে জানাচ্ছি মহাষ্টমীর শুভেচ্ছা। সবাই ভালো থাকবে। মায়ের কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোক একত্রিত হয়ে একইভাবে আমরা পাশাপাশি বসবাস করতে পারি। আমরা মায়ের কাছে সেই প্রার্থনা জানাচ্ছি, সবার জন্য সবার মঙ্গল কামনা করছি। পূজা তো আজকে অষ্টমী চলছে, কতগুলো মণ্ডপ দেখেছেন এবং কেমন কোনো আসলে কোনো প্রকার ভিন্নতা কিছু পেয়েছেন কিনা এবছর পূজায় বা কোনো ভিন্ন কোনো প্রত্যাশা থাকছে কিনা? আমি এই কমিটির সদস্য, এই জন্য এই মন্দির থেকে কোথাও যেতে সুযোগ পাইনি, তো এইখানে আছি, কোথাও যেতে পারিনি। ঠিক আছে, যেমনটি কথা বলছিলাম আর কি, সব মিলিয়ে কিন্তু বরিশালে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সন্ধ্যার পরপরই যখন ভক্তবৃন্দদের পরিদর্শনের সংখ্যা বাড়ে বা ভিড়গুলো বাড়ে, সে লক্ষ্যে যাতে পুজোয় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ লক্ষ্যে কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশ, র্যাব এবং আনসারের 3 স্তর বিশিষ্ট কিন্তু নিরাপত্তা নিশ্চিত বলয় রাখা হয়েছে। পাশাপাশি প্রতিটা মন্দির কমিটির সদস্য যারা রয়েছে তারা নিজেরাও কিন্তু অনেক স্বেচ্ছাসেবক দিয়েছে যাতে আসলে মন্দিরের ভিতর অথবা বাহিরে কোনো দিকেই কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা যানজটের তীব্র যানজটের সৃষ্টি না হয়। পাশাপাশি এবার মন্দিরগুলোতে কিন্তু বাড়তি সিসি ক্যামেরা বা সিসিটিভি কিন্তু স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে বরিশালে আজ মহা অষ্টমী চলছে এবং আগামী এই 5 দিনের পুজোর শেষ দিনটা অবধি পর্যন্ত নিরাপত্তা থাকবে, সুন্দর থাকবে, এ প্রত্যাশা কিন্তু সবার। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে দুর্গাপুজোর যতটুকু তথ্য ছিল। সৌদা, পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে দুর্গাপূজা এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী, কুমারী পূজার পবিত্রক্ষণ। সকালে 108টি নীলপদ্ম দিয়ে বিহিত পূজার মধ্য দিয়ে অষ্টমী পূজা শুরু হয়। সকাল থেকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তদের ঢল নামে। চট্টগ্রাম নগরীর পাথরঘাটার রাধা গোবিন্দ শান্তনেশ্বরী মন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয়। এবছর কুমারী মায়ের আসনে বসানো হয় 6 জন কুমারীকে। সকাল 11টায় ফুল, চন্দন, বেল ও তুলসী পাতা দিয়ে পূজা অর্চনা করা হয়। সূত্রমতে অশুভ শক্তি বিনাশ ও নারীকে মাতৃরূপে মর্যাদা দেওয়ার প্রতীকী কুমারী পূজা। নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে অষ্টমীর কুমারী পূজা। সকালে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের
সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের অষ্টমীর কুমারী পূজা। দুর্গা দেবীকে পূজার অর্ঘ্য দিয়ে শুরু হয় অষ্টমীর কুমারী পূজার নানান আয়োজন। পূজা শুরুর সাথে সাথে মণ্ডপে মণ্ডপে বেজে ওঠে ঢাকের বাজন। অষ্টমীর কুমারী পূজায় পূজারী হিন্দু সম্প্রদায়ের কুমারী সহ সকল বয়সের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। জেলার প্রতিটি মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এবং তাৎপর্যপূর্ণ দিন মহা অষ্টমী। আজ সকাল থেকে বরিশালের গৌরনদী ও আগৈলছড়ায় মণ্ডপগুলোতে ছিল ভক্তদের ভিড়। গৈলা কর্মকার বাড়ি কেরা কর্মকার বাড়ি দুর্গা মন্দিরে ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। মন্দিরে অঞ্জলিতে অংশ নিতে সকাল থেকে শত শত নারী পুরুষ ভিড় জমান। পরনে ছিল পুজোর শোভা লাল পাড় সাদা শাড়ি, পাঞ্জাবি পাজামা। শিশুদের আনন্দ, তরুণদের সেলফি আর বয়স্কদের ভক্তি ভরে অঞ্জলি দেওয়া সব মিলে ছিল এক অপূর্ব আবহ। সবাই অঞ্জলি প্রদান করে কেউ স্থান থেকে ভদ্রকাল্যই দেবী দুর্গা সবাই দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে দুর্গাপূজার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, দুর্গাপূজার মহা অষ্টমীর কি খবর আছে আপনার কাছে, আমরা জানব। ফজিয়া, আজ কিন্তু মহা অষ্টমী চলছে। আপনি জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ হলো শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়, কিন্তু আজ মহা অষ্টমী চলছে। আমি এখন আছি ভোলা ওয়াস্টেন পাড়া মিরলাল সাহার পূজা মণ্ডপে। আমি পূজা মণ্ডপগুলিতে ঘুরে এবার যেমনটা দেখলাম যে সমস্ত পূজা মণ্ডপগুলিতে হিন্দু সম্প্রদায় সহ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হতে দেখা গিয়েছে এবং তাই হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটি আনন্দ উল্লাস বিরাজ করেছে। এবার তারা আইনি সুব্যবস্থা দেখে তারা কিন্তু এক প্রকার তারা খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা এবারের পূজাকে খুব ভালোভাবে উদযাপন করতে পারবেন বলে আমাকে জানিয়েছেন। তো আমার সাথে এখন এখানকারই এক পূজার ভক্তবৃন্দ রয়েছে, আমি তার কাছে জানতে চাইব এবারের পূজা আপনারা দেবীর কাছে কি প্রত্যাশা করেন। ধন্যবাদ। আসলে আমাদের এবারকার শারদীয় দুর্গা উৎসবে সকলকে দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি, শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পূজা মণ্ডপের আজকে দুর্গাপূজার অষ্টমীর দিন চলছে, অষ্টমীর দিন শেষে এবং আমরা মায়ের কাছে অঞ্জলি শেষে সকলের কাছে প্রার্থনা করেছি যে আমরা যেন দেশের মানুষ সকলে ধর্ম বর্ণ সকল নির্বিশেষে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারি, মার কাছে আমরা এই প্রার্থনাটুকুই করেছি। আইনি সহযোগিতাটা আপনারা কিরকম এবার পূজা পাচ্ছেন বলে জানাবেন। যথেষ্ট আইনি সহযোগিতা আমাদের ডিসি মহোদয় এবং এসপি স্যার যথেষ্ট আন্তরিকভাবে আমাদের সার্বক্ষণিক প্রহরের মাধ্যমে যথেষ্ট আইনি সহযোগিতা করতেছে। ফজিয়া, পূজা মণ্ডপগুলিতে কিন্তু দেখেই ঘুরে এমনটি দেখা গেছে যে আইনি সহযোগিতা সকল ধরনের সহযোগিতা তারা পেয়েছেন। বলা কিন্তু এবার 112টি জেলায় পুজো উদযাপন পূজা রয়েছে, এর মধ্যে ভোলা সদরে কিন্তু 27টি পূজা, প্রত্যেকটা পূজা মণ্ডপগুলোকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে বলে আমি যেমনটি জানতে পেরেছি। তো এই ছিল ভোলা ওয়াস্টিন পাড়া পূজা মণ্ডপ নিয়ে সর্বশেষ খবর। ফৌজিয়া।
লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে দুর্গাপূজার খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। কুমারী পূজা, অঞ্জলি প্রদান ও সন্ধি পূজার মধ্য দিয়ে কুমিল্লায় মহা অষ্টমী উদযাপন করেছে ভক্তকুল। দুর্গাপূজার অন্যতম প্রধান ও শাস্ত্রীয় আচার অনুষ্ঠানের দিন হিসেবে মহা অষ্টমীতে পুরোহিতের মন্ত্রোচ্চারণে দেবীর আবাহনের মাধ্যমে পূজা শুরু হয়। ধূপদীপ, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপ ও মন্দির প্রাঙ্গণ। ষষ্ঠী ও সপ্তমীর মতো মহা অষ্টমী ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার 812টি পূজা মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। কুমিল্লার সীমান্ত উপজেলার পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে বিজিবি। হবিগঞ্জে এবার কুমারী হিসেবে পূজিতা হয়েছেন শহরের চিরাকান্দি এলাকার উজ্জ্বল চক্রবর্তী ও রিক্তা ভট্টাচার্যের মেয়ে 6 বছর 8 মাস 19 দিন বয়সী উৎসা চক্রবর্তী। সকাল 10টায় হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী উৎসাহ শাস্ত্রীয় বিধান অনুযায়ী মালিনী কুমারী হিসেবে পূজিতা হন। কুমারী পূজা উপলক্ষে সকাল থেকে ভক্তদের ঢল নামে রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপে। নানা বয়সী হাজারো ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গারূপে সজ্জিত করে মণ্ডপে আনা হয় কুমারীকে। পরনে লাল শাড়ি, হাতে শাখা, মাথায় ঝলমলে মুকুট আর দুহাতে পুষ্প নিয়ে তিনি আসনে আসীন হন। কুমারী পূজা, অঞ্জলি প্রদান ও সন্ধি পূজার মধ্য দিয়ে কুমিল্লায় মহা অষ্টমী উদযাপন করেছে ভক্তকুল। দুর্গাপূজার অন্যতম প্রধান ও শাস্ত্রীয় আচার অনুষ্ঠানের দিন হিসেবে মহা অষ্টমীতে পুরোহিতের মন্ত্রোচ্চারণে দেবীর আবাহনের মাধ্যমে পূজা শুরু হয়। ধূপদীপ, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপ ও মন্দির প্রাঙ্গণ। ষষ্ঠী ও সপ্তমীর মতো মহা অষ্টমী উৎসবমুখর পরিবেশে কুমিল্লার 812টি পূজা মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। এদিন কুমিল্লার সীমান্ত উপজেলার পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে বিজিবি। মঙ্গলবার 14 গ্রাম কেন্দ্রীয় কালী মন্দিরের পূজার কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা বিজিবি 10 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। যাওয়ার কথা দুবাই, অথচ পাকিস্তানে গিয়ে যোগ দেয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানে। পরে এই জঙ্গি সংগঠনের হয়ে যুদ্ধ করতে গিয়ে সেখানকার সেনাবাহিনীর হাতে গুলিতে নিহত হয় বাংলাদেশি এক যুবক। তার বাড়ি মাদারীপুরের ছোট দুধখালি গ্রামে। ফয়সাল মোড়লের মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম। লাশ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের তথ্য ও ছবিতে আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্টে। মা বাবা কিংবা আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীও জানত না পাকিস্তানে গিয়ে গুলিতে নিহত হবে 21 বছরের ফয়সাল। আদরের সন্তানের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা জানায় হিজামা সেন্টারে চাকরির জন্য দুবাই যাচ্ছেন জানিয়ে 2024 সালের মার্চ মাসে দেশ ছাড়েন ফয়সাল। গত কোরবানির ঈদের আগে তার সাথে পরিবারের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর আর কোনো খোঁজ পায়নি। গত 26 সেপ্টেম্বর রাতে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এক অভিযানে 17 টিটিপি সদস্য নিহত হয়। এর মধ্যে মারা যায় বাংলাদেশি যুবক ফয়সাল। তার পরনের পোশাক থেকে আইডি কার্ড, টাকা এবং অন্যান্য ডকুমেন্ট উদ্ধার করে সেখানকার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশ হয় নিহতের ছবি। সেই ছবি দেখে ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার। আমার বুতে কইছে, মা আমি দুবাই যাবো, আমি দুবাই যাবো। আমি কইছি, বাবা টাকা নেই, পয়সা নেই, তোমারে কেমনে বানাবো, পরে কেমনে কেমনে ও কেন কইতে রে না। সবসময় জেনেছি যে আমরা দুবাই থাকে, কেমনে গেছে, কার মাধ্যমে গেছে, সে বিষয়ে আমরা কিন্তু কিছুই জানি না। ঢাকা থাকতো, তফসি ব্যস্ত, টুবি টুবি ব্যস্ত, খুব আলেম ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, হুজুরগুলো আগে থাকতো, জামাতে যাইতো। সরকার দাবি যে নিচে তার প্রতি আমরা বিচার চাই। আর যে লাশটা, এই লাশটা তার বাপ মারাতে বাংলাদেশে আইনা পৌঁছাই দেব। পরিবার চাইলে নিহতের লাশ দেশে ফেরত আনতে সহযোগিতা করার পাশাপাশি কেউ যেন এমন সংগঠনে আর যুক্ত হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলছে পুলিশ। পরিবার আইনি সহায়তা চায়, তাহলে আমাদের গত প্রক্রিয়ায় যদি দেশে ফেরত আনার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা কথা বলে যে কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত সহায়তা দিতে পারবো। যারা ইয়াং জেনারেশন আছে এবং তাদের অভিভাবক যারা আছে তাদেরকে আমি অনুরোধ করবো যে এই সমস্ত ধর্মীয় বিষয়গুলিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। দেশ ছাড়ার আগে রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে আতর বিক্রি করত ফয়সাল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, দেশের জাতীয় ফুড সার্টিফিকেশনের কৌশলপত্র প্রণয়ন, খাদ্যমান নিয়ন্ত্রণ, বাজার তদারকিকরণ এবং চাহিদা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করতে হবে। সকালে ময়মনসিংহে বাকৃবি কৃষি অনুষদীয় কনফারেন্স রুমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশে ফুড সার্টিফিকেশনের গুরুত্ব শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় প্রফেসর ডক্টর আমির হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ডক্টর শরীফুল হক ভূঁইয়া, GAIN এর কান্ট্রি ডিরেক্টর ডক্টর রুদা বা খন্দকার, প্রফেসর ডক্টর মাহমুদুল আলম, প্রফেসর বোরহান উদ্দিন সহ শিক্ষক ও বিজ্ঞানীগণ। সরকার কর্তৃক সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা 2025 নিয়ে BCIC ডিলার এবং BADC ডিলারদের মধ্যে দ্বন্দ্ব এবং পক্ষ বিপক্ষ অবস্থান সৃষ্টি হয়েছে। দিনাজপুরে BCIC ডিলাররা সংবাদ সম্মেলনে নতুন নীতিমালা বাতিল করে বিদ্যমান নীতিমালা 2009 বহাল রাখার দাবি জানিয়েছে। BCIC ডিলারদের সংগঠন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন দিনাজপুর ইউনিট নেতৃবৃন্দ দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে 2009 নীতিমালার আলোকে বিদ্যমান সার ডিলারদের ডিলারশিপ বহাল রাখার দাবি জানায়। অপরদিকে দিনাজপুরের BADC সার ডিলার অ্যাসোসিয়েশন জরুরি সভা করে সরকারের নতুন নীতিমালাকে সমর্থন করে তা দ্রুত সময় বাস্তবায়নের দাবি জানানো হয়। তারা মনে করেন কৃষকদের সহজেই সার প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারের নতুন নীতিমালা বাস্তবমুখী পদক্ষেপ। BCIC ডিলাররা তাদের স্বার্থ রক্ষায় নতুন নীতিমালার বিরোধিতা করছে। বেশি পরিমাণ বরাদ্দ হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে এটা আমার মনে হয় বন্ধ করে দিয়ে ডিএপি সারটাই বেশি করে যোগান দেওয়া উচিত। BCIC থেকে BADC অনেক ফাস্ট, অনেক আগেই আছে। আমরা BADCর সংখ্যাও 5300 মতো ডিলার, যেখানে BCIC গোটা বাংলাদেশে 2000। আমরা কৃষকের হাতে লাগালে আছি, আমরা কৃষকের সর্বোপরি সর্বপ্রথম সব সুবিধা দিয়ে যাচ্ছি। আমরা চাই যে আমাদেরকে সার ডিলার হিসেবে গণ্য করা হোক এবং সকলের মাধ্যমে সকল রাসায়নিক সার যেন ঠিকমতো কৃষকের দুর্গয় বুঝে দেওয়ার জন্য যত কিছু করার প্রয়োজন সরকার সেই ব্যবস্থা নিয়েছে, আমরা সেটাকে সাবলয়িত করব। আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি এই স্লোগানে ময়মনসিংহে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সার্কিট হাউস মাঠে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 1.5 শতাধিক কন্যা শিশুর সাইকেল র্যালিটি 5 কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা ও সারার নির্বাহী পরিচালক তুষার দারিং সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ডোন্ট মিস আ বিট প্রতিপাদ্যে চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। দিবসকে ঘিরে ফ্রি চিকিৎসা ক্যাম্প, সচেতনতামূলক আলোচনা, পেশেন্ট ফোরাম এবং সাইকেল র্যালির আয়োজন করা হয়। নগরীর এভার কেয়ার হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে দিবসের উদ্বোধন করেন চট্টগ্রামের হার্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা। এতে হৃদরোগ প্রতিরোধ ও সবার জন্য সমান স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন এভার কেয়ার হাসপাতালের COO সোমেশ সিং, ডক্টর হাসান শাহরিয়ার কবির, প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ হাসান মামুন সহ আরও অনেকে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সহ সভাপতি আলামিন তালুকদার সহ স্থানীয় মৎস্যজীবীরা। জয়পুরহাটে এবার 293টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার মহা অষ্টমীতে জেলার সবচেয়ে বড় মণ্ডপ শহরের মাদারগঞ্জ দুর্গা মন্দির পূজা মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার দেবীরূপে পূজিত হয়েছেন শহরের মাদারগঞ্জ এলাকার তপু পালের মেয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী আরাধ্যা পাল। পূজায় মন্ত্র পাঠ করেন পুরোহিত চয়ন কুমার অধিকারী। কুমারী পূজা দেখতে সকাল থেকে মাদারগঞ্জ মণ্ডপে ভিড় করেন জেলার বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা। এরপর অষ্টমীর পূজা অর্চনা শেষে নতুন কাপড় পরিয়ে দেবী সাজে সজ্জিত করে কুমারীকে মন্দিরে বসানো হয়।
নারায়ণগঞ্জে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণে শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান। মেহেরপুরের গাংনী উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন VWB কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ধানখোলা ও সাহারবাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। এ সময় ধানখোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টু, বিএনপি নেতা আখেরুজ্জামান, সাহারবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসমা তারা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুদের টিকাদান নিশ্চিত করতে গাজীপুরের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুর সিভিল সার্জন অফিসে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মামুনুর রহমান। তিনি বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে 9 মাস থেকে 15 বছর বয়সী গাজীপুর জেলায় মোট 10,54,000 শিশুকে ভ্যাকসিন প্রদান করা হবে। নিবন্ধন না থাকলেও সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের EPI কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী 12 অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু, কিশোর ও কিশোরী নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ে ওরিয়েন্টেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে EPI ভবন সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় স্কাউটস এবং গার্লস গাইডের যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক। তিনি বলেন, শিশুদের সুরক্ষায় আগামী 12 অক্টোবর থেকে সারা দেশের ন্যায় কক্সবাজারেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। EPI কর্মসূচির আওতায় পরিচালিত এই ক্যাম্পেইনে 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের 1 ডোজ করে বিনামূল্যে এই টিকা দেওয়া হয়। মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর কর্তৃক মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে সরকার ঘোষিত ইলিশের প্রধান প্রজনন মৌসুম 4 অক্টোবর হতে 25 অক্টোবর 22 দিন। এ সময় সারা দেশে মা ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধের জন্য মেহেন্দিগঞ্জ উপজেলা হলরুমে মৎস্য অফিস কর্তৃক মা ইলিশ রক্ষা অভিযান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানিয়ার সঞ্চালনায় আলোচনা বিষয়ক করণীয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিয়াজুর রহমান। তিনি বলেন, মা ইলিশ রক্ষায় এই আইন অমান্যকারী সর্বোচ্চ 2 বছরের সশ্রম কারাদণ্ড অথবা 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। ঝিনাইদহের মহেশপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিলন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। পৌর ক্রীড়া সংস্থার আয়োজনে মহেশপুর শহরের অডিটোরিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। টাঙ্গাইল নাগরপুর উপজেলায় ধলেশ্বরী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া, তারাবাড়ি, বাঘের বাড়ি, বাউসাইদ, নন্দপাড়া ও চরডাঙ্গা এলাকার ধলেশ্বরী নদীতে করা হয় নৌকা বাইচের আয়োজন। ধলেশ্বরী নদীতে নৌকা বাইচ দেখতে আশপাশ ও দূর দূরান্ত থেকে শিশু, তরুণ তরুণী, নারী পুরুষ সহ সব বয়সী মানুষ এসেছেন ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে। ছোট বড় নৌকা ভাড়া করে তরুণরা অবস্থান নেন ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে। দর্শনার্থী প্রতিযোগিতা আনন্দ উপভোগ করেন। দর্শক, সংবাদ শেষ করব টাঙ্গাইলের সাগর দিঘির খবর দিয়ে। টাঙ্গাইলের ঘাটাইলে ঐতিহ্যবাহী সাগর দিঘি, চারদিকে প্রাকৃতিক সবুজ বেষ্টনী,
মাঝখানে বিশাল এক দিঘি, দেখতে অনেকটা সাগরের মতো, তাই নাম তার সাগর দিঘি। কথিত আছে 1500 শতাব্দীর শেষের দিকে পাল বংশীয় সাগর রাজা দিঘিটি খনন করেছিল। সেই থেকেই দিঘিটি সাগর দিঘি নামে পরিচিত রয়েছে। তবে নানা প্রতিবন্ধকতায় দিঘিটি এখন সৌন্দর্য হারাচ্ছে। টাঙ্গাইলের ঘাটাল থেকে মোহাম্মদ রায়হান মিয়া রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। দিঘির স্বচ্ছ জলে ছোট ছোট ঢেউয়ের ওপর সূর্যের আলো নেচে বেড়ায়। দূর থেকে দেখলে মনে হয় যেন ছোট ছোট প্রদীপ ভাসছে। বর্ষায় এর ঝলমলে রূপ আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই সাগর দিঘি, যার গভীরতা, ইতিহাস আর সৌন্দর্য মুগ্ধ করে আগত দর্শনার্থীদের। যাতায়াতের সময় লাগে মাত্র 50 থেকে 60 মিনিট। 13 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘিটি পালবংশীয় আমলের। কথিত আছে বিশুদ্ধ পানির সংকট নিরসনে রাজা সাগর প্রায় 2000 শ্রমিক নিয়ে এই দিঘি খনন করেন। দিঘির পূর্ব পাশে রয়েছে সাগর দিঘি পুলিশ তদন্ত কেন্দ্র, পশ্চিমে এলজিইডি অফিস, উত্তরে কালী মন্দির আর দক্ষিণ পাশে সাগর দিঘি দাখিল মাদ্রাসা ও গজনবী ঈদগাহ মাঠ। বহুত দূর দূরান্ত লোক আসে এই দিঘির মধ্যে মানা সিনা করে আসে, দেখবার নিগে মানা সিনাও করে। আমার ছেলের মাথার ডিমারটা যদি ভালো হয় আমি একটা মোরগ দিঘিতে দিন, সাগর দিঘি। হয়তোবা তাদের এই মানত তাদের পূর্ণ হয়, না হলে তো আমাদের এখানে আইসা এই দিঘিতে মানত করতো না। তবে কালের বিবর্তনে দিঘিটির জৌলুস কিছুটা হারিয়ে ফেলেছে অবৈধ দখল ও অব্যবস্থাপনার কারণে। এলাকাবাসীর দাবি, দিঘির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে গড়ে তোলা হোক একটি পূর্ণাঙ্গ পর্যটন নগরী। সরকার যদি নেয়, সরকার কাজকর্ম করলে সৌন্দর্য জায়গায় সৌন্দর্যই হয়। বিনোদন কেন্দ্রটা হলে ইনশাল্লাহ আরো ভালো হবে। এই দিঘিটা আরো দূর থেকে মানুষ দেখতে আসবে। বিনোদন কেন্দ্র হিসাবে যদি তৈরি করা হতো তাহলে সবচেয়ে বেটার হতো, মানুষ দূর দূরান্ত থেকে আসতো, দেখতো। দিঘিটিকে ঘিরে পর্যটন শিল্প গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি ইতিহাস আর ঐতিহ্য রক্ষায় কাজ করবেন বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা চেয়েছিল যে ঘাটাইলে একটা বিনোদন কেন্দ্র তৈরি করার জন্য। আমরা ইতিমধ্যে আমাদের উপজেলা পরিষদের অর্থায়নেই মূলত এই উদ্যোগটা নিয়েছি। সাগর দিঘি এই ঘাটাইলে নতুন একটা মাত্রা যোগ করবে পর্যটনের এবং পর্যটনের আকর্ষণের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।